হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অগ্নিমিত্রা মহাশয়া সাধারণ মানুষকে আশ্বস্ত করতে কি বলেছেন, তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টটাও দেখে নেব। আর ফর্ম ফিল আপটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দেবো। অফলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, পুরোটাই দেখিয়ে দেবো। সাধারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে। অগ্নিমিত্রা মহাশয়া যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টটা একবার শুনেলেন, তারপর আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা তোমাদের দেখিয়ে দেবো। অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়েছে কি আজকে হওয়ার কথা আছে, চলুন দেখে দেবো সেই অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন আর অফলাইনে কীভাবে করবেন ফর্ম ফিল আপ। তো চলুন তাহলে অগ্নিমিত্রা মহাশয়ার স্টেটমেন্টটা আগে শুনে নিই। 12 পাতার যে ফর্ম, যদি এখানে দাবি আসছে ফর্মটাকে ইজি করা, সরলীকরণ করানোর, আমরা সেই চেষ্টা করছি। যা যা কলম রাখা হয়েছে সেই কলমটা আপনাকে সব ভর্তি করতে হবে, তবেই আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন, এটা কিন্তু নয়। বারবার বলেছি যে যেগুলো পাচ্ছেন ফিল আপ করুন। এগুলো হচ্ছে আগামী দিনে আমরা প্রচুর কেন্দ্র সরকারের যোজনা আনছি, যার জন্য আমাদের এই ডেটা লাগবে। এই ডেটাগুলো আমাদের কাছে থাকছে। ডিএম অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, প্রত্যেকটা জায়গাতে বলে দেওয়া আছে সেখানে ফর্ম পাবেন। ফর্ম ফিল আপ করার জন্য মানুষরা রয়েছে এবং এখানকার কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করবেন সেটাও বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনাতে এই ডেটাগুলো ফিল আপ করলেই যে আপনি পাবেন, তা না হলে পাবেন না, এটা কিন্তু নয়। আপনার যেটা লিখতে পারছেন না লিখে দিন, নট অ্যাপ্লিকেবল, বা পারছি না লিখতে, সেটা লিখে দিন, আমরা সেই মতো করে করব। সুতরাং এত ভয় পাওয়ার কিছু বিষয় নেই। তো শুনলেন তাহলে আপনারা অগ্নিমিত্রা মহাশয়া কি বলতে চাইলেন। তোমাদের ফর্মের সরলীকরণ করা হবে। যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, তারা কোনো অংশ যদি না পারো করতে, তাহলে সেটা প্রয়োজন নয় করে ছেড়ে দেবে। তোমাদের যে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতেই হবে এর কোনো মানে হয় না। এটা স্বয়ং অগ্নিমিত্রা মহাশয়া নিজেই জানালেন। যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন খুব ভালো কথা, আর যারা ফর্ম ফিল আপ এখনও করেননি, চলুন ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ, আর অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে এইটা। এখানে দেখতেই পাচ্ছেন, আমি এই ওয়েবসাইটটা আপনাদের এই ভিডিও লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশানে। এই ওয়েবসাইটের লিঙ্কটা, সেখান থেকে তোমরা ওয়েবসাইটে চলে যেতে পারবে, socialsecurity.wb.gov.in। তার আগে দেখো, পশ্চিমবঙ্গ সরকার যে এই ওয়েবসাইটটা আছে, এখানে এখন পর্যন্ত কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য পারমিশন এখনো দেয়নি। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ আজকেও হলো না। দেখা যাক কালকে হবে কিনা। যখন অনলাইনে ফর্ম ফিল আপ চালু হবে তখন আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন তাহলে অফলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন দেখুন। এইটা হচ্ছে আপনাদের অফলাইনের ফর্ম। এখানে কিভাবে ফিল আপ করবেন দেখুন, খুব সহজ কিন্তু এই ফর্ম। হ্যাঁ, 12 পাতা বলে কেউ ঘাবড়ে যাবেন না। পরিবারের পারিবারিক পরিচয়, এখানে পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারে যে প্রধান আছে সেই প্রধানের নামটা এখানে লিখবেন। সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ছেলে হলে ছেলের নাম লিখবেন, মেয়ে হলে মেয়ের নাম লিখবেন। তারই বিবরণ কিন্তু নিচে দেবেন। জন্ম তারিখ, এখানে তার জন্ম তারিখ লিখবেন। এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর, ঠিক আছে। তারপরে এখানে যেটা 3 নম্বরে দেওয়া হয়েছে, পরিবারের প্রধানের লিঙ্গ। যদি পুরুষ হয় তাহলে পুরুষে টিক করবেন, আর যদি মহিলা হয় তাহলে মহিলাতে টিক করবেন। দুটোতে কিন্তু টিক করবেন না। যদি পুরুষও হয় পুরুষে টিক করবেন, যদি মহিলা হয় মহিলাতে টিক করবেন। ওকে। 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার। উপরে যে পুরুষের কিংবা মহিলার নাম দিয়েছেন, পরিবারের যে প্রধান আছে তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। তো দিয়ে দেবেন আপনারা ডিজিটাল কার্ডের, রেশন কার্ডের যে পারিবারিক আইডি আছে সেটা দিয়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে। যদি 4 হয় 4, 5 হয় 5, 6 হয় 6, যতজন পরিবারের সদস্য থাকবে আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন ঠিকানা। এই ঠিকানাতে আপনি বর্তমানে যেখানে অবস্থান করছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তো এখানে ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, সমস্ত কিছু দিয়ে দেবেন। পিন নম্বরও দেবেন কিন্তু ঠিকানাতে। তারপরে দেখুন এখানে যোগাযোগের নাম্বার, অর্থাৎ আপনার
পরিবারে যাকে প্রদান করেছেন, হ্যাঁ, তার যোগাযোগের নাম্বার এখানে দিয়ে দেবেন, মোবাইল নাম্বার। ওকে, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন 9 নম্বরে যেটা বলা হয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। ঠিক আছে, এখানে যেটা ডকুমেন্ট চেয়েছে সমস্ত কিছু দিয়ে দেবেন। নাম, জন্ম তারিখ এখানে লেখাই আছে দেখুন। এখানে পরিবারের নাম, যেটা এখানে প্রধানের নাম যেটা লেখা আছে, এখানে ওপরে যে প্রধানের নামটা লিখেছেন সেই প্রধানের নামটা এখানে লিখে দেবেন। তারপরে প্রধান যদি ছেলে হয়ে থাকে, হ্যাঁ, তাহলে তার সামনে দেখুন হ্যাঁ লেখা আছে। ছেলেরা যেহেতু এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, ছেলেরা যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবে না, সেহেতু এখানে কিচ্ছু করবেন না। যদি আপনার পরিবারের প্রধান মহিলা হয়ে থাকে, যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে হ্যাঁ দিবেন, সেও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে। আর যদি কোনো ছেলে হয়ে থাকে পরিবারের প্রধান, তাহলে এখানে কিছু করার দরকার নেই। তারপর এখানে সদস্য ওয়ানে নাম লিখে দিবেন, বড় হাতের নাম লিখবেন। যদি আপনার নাম ললিতা হয়ে থাকে, তাহলে বড় হাতে লিখবেন কিন্তু। ঠিক আছে, সমস্ত ফর্ম ফিল আপ কিন্তু করবেন ইংরেজিতে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটারে। তারপরে এখানে তার জন্ম তারিখ দিয়ে দেবেন, লিঙ্গ দিয়ে দেবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, মেল বা ফিমেল। তারপর পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী হবে, হাজবেন্ড হলে হাজবেন্ড লিখবেন। উপরে যে প্রধানের নামটা লিখেছেন তার সাথে সম্পর্ক কী আছে লিখে দেবেন। আধার নাম্বার লিখে দেবেন। সদস্য 2, আপনার পরিবারে যতজন সদস্য আছে সেই হিসাবে বাকি ফর্মটা ফিল আপ করে নেবেন। আবেদন করবেন তাহলে এখানে ইয়েস করবেন। আর যদি পরিবারের প্রধান ছেলে হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করা দরকার নেই, কারণ ছেলেরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। আর সদস্য 2 যেটা আছে সেটাও যদি কোনো মহিলা হয়ে থাকে এবং 25 বছর থেকে 60 বছরের মধ্যে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন, তাহলে তার এখানেও ইয়েস দিয়ে দেবেন। একটা ফর্মে তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। ফর্ম ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে ইংরেজিতে। ওকে, তারপরে দেখুন এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সব ফিল আপ করে নেবেন। জয়জন পরিবারের থাকবে, যারা আবেদন করবেন না তাদেরও কিন্তু এখানে লাগবে, আপনার ফ্যামিলির সকলের লাগবে, এটা মাথায় রাখবেন। তারপরে দেখুন এখানে 10 নম্বরে দেওয়া আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। ওকে, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের, সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেবেন। তার আগে যেটা বলি, পরিবারের যে হেড আছে, সে পরিবারের হেড যাকে করেছেন পরিবারের প্রধান, আগে তার ব্যাংকের নামটা দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তারপর আইএফএসসি কোডটা দিয়ে দেবেন যেটা আপনার থাকবে। এখানে সদস্য ওয়ানে যার ঠিকানা দিয়েছেন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যার বসেছেন, এখানেও কিন্তু সদস্য ওয়ানে ব্যাংক ডিটেলস তারই কিন্তু দেবেন। ওকে, সদস্য ওয়ানে কিন্তু তারই ব্যাংক ডিটেলস দেবেন। সদস্য 2 এর যার নাম দিয়েছিলেন, এই সদস্য 2 এ তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। সদস্য 3তেও দিয়ে দেবেন সেইভাবে, সদস্য 4, সদস্য 5, হ্যাঁ, এগুলো ফর্ম ফিল আপ করে নেবেন। তারপর 11 নম্বর যেটা আছে, এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে ভোটার তালিকার অংশ নম্বর আর বিধানসভার ক্ষেত্রের নাম্বার চেয়েছে, তো এখানে যেহেতু HOF আছে মানে হেড অফ ফ্যামিলি, তো এখানে এপিক নাম্বার তার দিয়ে দেবেন। ভোটার কার্ডে যেটা এপিক নাম্বার থাকে সেই এপিক কার্ড, কিংবা আপনাদের ভোট দেওয়ার জন্য যে একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপটাতেও লেখা থাকবে, দেখে নেবেন, এপিক নাম্বার দিয়ে দেবেন। বিধানসভার ক্ষেত্র আর অংশ সেই স্লিপে লেখা আছে, বিধানসভার ক্ষেত্র আর অংশ। বিধানসভার ক্ষেত্র যদি আপনার মনে করেন 55 হলো, তাহলে একটু হাইফেন দিয়ে কিংবা কমা দিয়ে আপনি লিখে দিবেন অংশ নাম্বারটা, যেটা আপনার অংশ নাম্বার লেখা আছে ভোট দেওয়ার আগে যে স্লিপটা ছিল সেটাতে লিখে নেবেন। তারপর সদস্য 1, সদস্য 1-এ যার নাম দিয়েছিলেন তার এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার দিয়ে দেবেন। সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে আপনারা এটাকে ফিল আপ করে নেবেন। তারপরে দেখুন বিভাগ দেওয়া আছে, এই বিভাগে আপনি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন না দুর্বল শ্রেণী যেটা UR/EWS থেকে পড়ছে, না তপশিলি জাতি SC ST OBC PVTG, আপনি যেটা কাস্টের মধ্যে পড়ছেন আপনি সেটা দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে রেশন কার্ড দেওয়া আছে, খাদ্য ভর্তুকি সামনে দেওয়া আছে, সঠিক হলে টিক করুন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে?
যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি থেকে না থাকে তাহলে না করবেন। আশা করি সকলের আছে, বেশিরভাগই আছে। এবং আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি সেটি কোন ধরনের, তার ধরনটা কি, ওয়াই না পিএইচএইচ না এসপিএইচএইচ না RKSY, যেটা আপনার আছে সেটাতে আপনি টিক মেরে দেবেন। এইভাবে টিক মেরে দেবেন, যেটাতে থাকবে সবটাতে মারবেন না, আমি আপনাকে দেখাচ্ছি। যেটা থাকবে সেটাতে আপনি টিক মেরে নেবেন। তারপরে দেখুন 3 নম্বরে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি রেশন পেয়ে থাকেন প্রতি মাসে তাহলে হ্যাঁ করবেন, আর যদি পেয়ে না থাকেন তাহলে না করবেন। তারপর দেখুন সম্পদে কি বলা হয়েছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে কি না। যদি 3টে বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। পরিবারের জমির মালিকানা, হ্যাঁ, যদি আপনি জমির মালিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না থাকেন তাহলে না করবেন। এখানে কিন্তু রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এখানে লেখা আছে, আপনারা এটা দেখে নেবেন। এগুলো কিন্তু পরবর্তীতে যখন হেয়ারিং হবে তখন লাগতে পারে আপনার। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে কিন্তু লিখতে হবে, যদি 4 শতক 5 শতক 6 শতক হয়ে থাকে তাহলে এখানে লিখে দেবেন। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আরও জমির নথি, এগুলো পরবর্তীতে লাগতে পারে আপনাদের। তারপরে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। অনেকে ভুল তথ্য আপনাদের হয়তো দিয়ে থাকবে, 2 চাকার গাড়ি হলে কেউ পাবে না। এখানে কিন্তু কে পাবে কে পাবে না সেই রকমভাবে যারা আপনার সরকারকে ট্যাক্স পে করছে আর সরকারি চাকরিজীবী তারা পাবে না বলা হয়েছে। কিন্তু এখানে যে ফর্ম ফিল আপ করা হয়েছে 3টের বেশি বাড়ি থাকলে যে আপনি পাবেন না এমনটা নয়। ওকে, আপনার 4 চাকার গাড়ি থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, তথ্য কিন্তু সঠিক দেবেন। তারপরে দেখুন 5 নম্বরে বলা আছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনার কি কোনো স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্স করা আছে। যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করে দেবেন। এবং কার কার নামে স্বাস্থ্য বীমা করেছেন তাদের সদস্য, পরিবারের প্রধানের থাকলে, সদস্য 1-এ থাকলে, সদস্য 2-এর থাকলে আপনারা সেটা দিবেন, থাকলে ইয়েস করলে দেবেন, যদি না করেন তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে। সরকারকে কি আপনারা কেউ প্যান কার্ড বা টি ট্যাক্স সে পে করেন। যদি না করেন তাহলে না করে দেবেন, যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। 2 নম্বরে আছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, ম্যান্ডেটরি নয়, যদি থাকে তাহলে দেবেন, যদি থাকে ইয়েস করবেন। পরিবারের প্রধান যার নাম দিয়েছেন তার নামটা এখানে লিখবেন, তার প্যান নাম্বারটা লিখবেন। তারপর এখানে সদস্যের 1 যে আছে তার নাম লিখবেন, প্যান নাম্বার লিখবেন, সদস্য 2 প্যান নাম্বার, এইভাবে এই ঘরটাকেও ফিল আপ করে নেবেন। 4 নম্বর পেজ কমপ্লিট। 5 নম্বর পেজে যেটা বলছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধান কোন কাজের সঙ্গে লিপ্ত আছে, কোন কাজ করেন। সবচেয়ে উপযুক্ত ঘরটি টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন। দেখুন, যদি আপনার সরকারি ক্ষেত্রে চাকরি করেন কিংবা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে এগুলো ঠিক করবেন। কেউ যদি বেকার হয় তাহলে বেকারে ক্লিক, আর পরিযায়ী শ্রমিক যদি হয়ে থাকে কেউ পরিযায়ী শ্রমিক, কেউ যদি কারিগরি শিল্পী কৃষকের কাজ করেন তাহলে এই ঘরে ক্লিক টিক করবেন। ওকে, আর এটির মধ্যে যাদের নেই তারা অন্যান্যতে ক্লিক করবেন। ওকে, এইভাবে একইভাবে সদস্য 1টাও ফিল আপ করবেন, সদস্য 2টাও ফিল আপ করবেন, এইভাবে সমস্তটা ফিল আপ করে নেবেন। তারপরে দেখুন ফর্ম কিন্তু বেশি ফিল আপ করতে হচ্ছে না, শুধু ইয়েস আর নো এটারই একটা ব্যাপার, আর ফর্মটাই হয়ে গেছে আপনাদের 12 পেজ। এই হিসাবে অনেকেই ভয় পাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন 4 নম্বর বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, শিক্ষিত আর অশিক্ষিত যারা আছে বা প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এখানে দিতে হবে। মনে করুন আপনাদের ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, তার মধ্যে 3 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, তাহলে এখানে দিয়ে দেবেন। আর যদি 5 জনই শিক্ষিত হয়ে থাকে তার 5 জন শিক্ষিত এখানে দিয়ে দেবেন, 5 লিখে দেবেন। তারপরে দেখুন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিত ক্লিক করবেন, যদি অশিক্ষিত হয় অশিক্ষিত ক্লিক করবেন, টিক মারবেন। তো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, এবার পরিবারের প্রধান যদি 8 পাস হয়ে থাকে তাহলে এখানে 8 পাস লিখে দেবেন। এইভাবে সদস্য 1 সদস্য 2 ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে 5 নম্বরে দেওয়া হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সহায়ক, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থার প্রাক্তন বর্তমান ধারক।
আপনার ফ্যামিলি যদি কেউ সাংবিধানিক পদে বা মন্ত্রী পদে যুক্ত থাকে তাহলে ইয়েস করবেন, না হলে না করে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনাদের পরিবারে যদি কোনো সদস্য পেনশনভোগী হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নাও করবেন। ওকে। আর যিনি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা দেবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবদ্ধ আছেন? যদি কেউ জিএসটির আন্ডারে পড়ে যায় তাহলে হ্যাঁ দেবেন, না হলে না করে দেবেন। তারপরে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় সংখ্যাতে লিখবেন এখানে অঙ্কে। পরিবারের বছরে কত টাকা ইনকাম করেন, বার্ষিক মানে বছর। তারপরে দেখুন সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনাদের অলরেডি ভোটার তালিকায় নাম আছে, সিএএ করার দরকার নাই, তাহলে আপনারা প্রযোজ্য নয় করে বেরিয়ে আসবেন। প্রযোজ্য নয় করে সদস্য 1 সদস্য 2 এভাবে করে দেবেন। কিন্তু যদি আপনারা সিএএতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করা হয়েছে দিয়ে ডিটেলসটা দেবেন। ওকে। তারপরে দেখুন এখানে 2 নম্বর আছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড এ আইডির কেউ যদি কিষাণ ক্রেডিট কার্ড করা থাকে কারো, এখানে পরিবারের প্রধানের কথা বলা হয়েছে, নাম্বার, আইডির সংখ্যা আর যে তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। সেইভাবেই সদস্য 1 সদস্য 2 সদস্য 3 করে দেবেন। তারপর দেখুন যদি SIR এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার SIR ঠিক থাকে তাহলে এখানে প্রয়োজন নয় করে বেরিয়ে যাবেন। তারপরে দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তারপরে 1 নম্বরে দেখুন বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশু সংখ্যা 1, শিশুর নাম দেবেন, শিশুর শ্রেণী দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন, কোন বিদ্যালয়ে সে পড়াশোনা করে, তারপরে ধরন, সরকারি চাকরি, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝে নেবেন বেসরকারি বিদ্যালয় না স্বীকৃত মাদ্রাসা না অন্যান্য মাদ্রাসা না অন্যান্য, সেগুলো আপনারা দেখে দেবেন আপনাদের নিজেদের মতো করে। তারপরে এখানে দেখুন সেইভাবে একইভাবে সদস্য 2 সদস্য 3 সদস্য 4 ফিল আপ করে নেবেন। তারপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি আপনাদের শিশুদের টিকাকরণ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি করা না হয়ে থাকে তাহলে নো করবেন। আর যদি আপনার ফ্যামিলিতে শিশু না থাকে তাহলে এই বিষয়টা এড়িয়ে যাবেন। তারপরে দেখুন সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পরিবারের প্রধান পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করতে হবে। প্রকল্প দেখুন প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? এখানে যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন সরকারি তাহলে এখানে লিখে দেবেন 1 2, যদি একটা প্রকল্প পান তাহলে 1 নম্বরে, দুটো প্রকল্প পান তাহলে 2 নম্বরে, 3টে প্রকল্প পেলে 3 নম্বরে। আর যদি সেটা প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ ক্লিক করবেন, যদি না করতে চান তাহলে কিছু করবেন না। সেই হিসাবে সদস্য 1 সদস্য 2 সদস্য 3 ফর্ম ফিল আপ করে নেবেন। বেশি কিছু ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে না, এগুলো শুধু হ্যাঁ আর না করতে হচ্ছে। তারপরে দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি আপনি কোনো সরকারি স্কিম পেয়ে থাকেন তাহলে এবং সেটা যদি বাদ হয়ে যায় তাহলে বাদ দেওয়ার কারণটা এখানে লিখে দিতে পারেন। তারপরে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, সমস্ত তথ্য কিন্তু সঠিক দিবেন, দিয়ে এখানে সম্মততে রাইট মারবেন, টিক মারবেন এবং এখানে সিগনেচার করে নেবেন। এই হলো আপনাদের ফর্ম। যদি এই ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক অবশ্যই দেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।